কান আমাদের সেন্স অর্গানসের মধ্যে অন্যতম। তবে কানের যত্ন কি আমরা ঠিকঠাক নিই, বা কানের যত্ন নেওয়া আমাদের জন্য কতটা প্রয়োজনীয়? ৩রা মার্চ আমরা সেলিব্রেট করতে চলেছি ওয়ার্ল্ড হিয়ারিং ডে। তবে কান নিয়ে আমরা ঠিক কতটা সচেতন এবং কতটা সচেতনতার প্রয়োজন রয়েছে আমাদের, সেটাই জানতে আজ আমি সুচিস্মিতা হেলথ কথার এপিসোডে কথা বলতে চলেছে একজন বিশেষ মানুষের সাথে। দেখে নেব কে রয়েছে আজ আমাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট ইএনটি স্পেশালিস্ট ডক্টর সৌত্রিক কুমার। স্যার, ওয়েলকাম টু হেলথ কথা। থ্যাংক ইউ। প্রথমে যেটা জানতে চাইবো যে যেহেতু 3rd মার্চ আমরা সেলিব্রেট করতে চলেছি ওয়ার্ল্ড হিয়ারিং ডে, তো আমাদের মধ্যে কিন্তু কান নিয়ে বা কানের যত্ন নিয়ে সচেতনতাটা খুবই কম। তো এটার সচেতনতা কিভাবে বাড়ানো উচিত, বা মানুষের কাছে কানের যত্ন নিয়ে কতটা সচেতন মানুষকে হওয়া উচিত, এটা নিয়ে প্রথমে আপনি কি বলবেন? প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের কানের যত্ন নেওয়া রিলেটেড অনেক ভুল ধারণা আছে। সেই ভুল ধারণাগুলো আগে বন্ধ করতে হবে, তারপর আমরা কিভাবে যত্ন নিতে হয় সেটা নিয়ে ভাববো। এক হচ্ছে আমাদের যে হোম রেমেডিস বা কান পরিষ্কার করার যে টেকনিক্স, এইগুলো বছরের পর বছর যুগ যুগ ধরে অনেক ভুল জিনিস হয়ে আসছে। চান করতে যাওয়ার পর বেরিয়ে এসে কান পরিষ্কার করতে হবে, সেটার জন্য নানা রকম ডিভাইসেস বেরোচ্ছে, লোহার ইয়ারবাডস, অনেক রকম ড্রপস ইত্যাদি, এগুলো দেওয়া হয় কান পরিষ্কার করার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কান একটা সেলফ ক্লিনিং ক্যাভিটি, ওটার নিজের কোনো ক্লিনিং দরকার লাগে না। কানের বাইরের অংশটা, মানে এই যে যেটাকে আমরা পিনা বলি, এইখানে যদি কিছু ময়লা বেরিয়ে আসে তখন সেটাকে আমরা ইয়ারবাড বা কোনো ভিজে কাপড় টাওয়েল দিয়ে পরিষ্কার করে নিই, সেটাই যথেষ্ট। এছাড়া আলাদা করে কানের যত্ন নিতে হয় না বা পরিষ্কার করতে হয় না। আর কিছু প্রিকশনস নিতে হয়, যেরকম খুব লাউড নয়েজ এক্সপোজার যেন না হয় বা কোনো ট্রমা যাতে না হয় কানে। এছাড়া স্পেশালি কানের যত্ন কিন্তু নিতে হয় না। এই বিষয়ে স্যার আমি জানতে চাইবো যে মানে যেহেতু কান আমাদের একটা অতি প্রয়োজনীয় সেন্স অর্গান, তো আপনি তো বললেন যে আমরা মানে আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন নেই, তবুও মানুষ কিন্তু মানে বহুভাবে কান পরিষ্কার করার চেষ্টা করেন, তার জন্য বিভিন্ন টুল ইউজ করে থাকেন। তো সেটা কি কানের ক্ষতি করতে পারে আলাদাভাবে? আমাদের চোখের ওপর একটা টিয়ার ফিল্ম থাকে, জলের একটা লেয়ার। যখন দেখবেন আমরা খুব চোখ রগড়াই তখন চোখ লাল হয়ে যায়, সেটা হয় হচ্ছে কারণ তার টিয়ার ফিল্মটা চলে যায় আর আমরা চোখ রগড়াতে বারণ করি, চোখে ড্যামেজ হবে, কর্নিয়াল আলসার হবে বা স্কার হবে। কানের ক্ষেত্রেও কানের যে ভেতরে যে লাইনিংটা আছে ওখানে একটা অয়েল লাইনিং থাকে, ওর নানা রকম প্রপার্টি হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। তারপর কানে কোনো রকম বাইরে থেকে কোনো কিছু ঢুকলে সেইটাকে প্রোটেক্ট করে কানের পর্দাকে। তারপর হচ্ছে ওর ভেতরে কিছু মাইক্রোস্কোপিক হেয়ার ফলিকলস থাকে, যেটা কন্টিনিউয়াসলি ঘাসের মতো বিট করছে ময়লাকে বার করে দেওয়ার জন্য। আমরা যে কোনো ফরেন বডি, সেটা লোহার ইকুইপমেন্ট হোক, ইয়ারবাডস হোক, সেগুলোকে ঢুকিয়ে যখন রাব করি কানের ভেতরে, তখন ওই পুরো ফিল্মটা বেরিয়ে চলে আসে। তারপর শুরু হয় কান চুলকোনো, তারপর শুরু হয় কানে ইনফ্লামেশন, ব্যথা। আর রেগুলার ইউজ অফ দোজ ইনস্ট্রুমেন্টস, কারণ ওই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করার পরেই কান চুলকোনো বন্ধ হয়, আবার ছেড়ে দিলে আবার চুলকোনো হয়, এটা একটা ভিশিয়াস সাইকেলে পরিণত হয়। তো অ্যাবসলিউটলি আমরা যেটাকে কানের ময়লা বলে বার করছি, আমরা অনেক সময় কানে মানে এন্ডোস্কোপি করে দেখি, পেশেন্ট বলছেন আমার কানে প্রচুর ময়লা আছে, প্রচন্ড চুলকোয়, কিন্তু আমরা ভেতরে দেখি কিছুই নেই, কিন্তু ভেতরটা একদম ড্রাই হয়ে আছে। সেটাই কারণ এই কান চুলকোনোর একটা ভিশিয়াস সাইকেলের মতো, চুলকোনো আর ইয়ারবাড ইউজ করা এটা চলতে থাকে। তো এটা কি কোথাও কি সাইকোলজিক্যাল, যে আমার মনে হচ্ছে কানে প্রবলেম হচ্ছে বা চুলকোচ্ছে, সেই কারণেই হচ্ছে, মানে দীর্ঘদিন ওই টুলগুলো ব্যবহার করার জন্য? দেখুন, এটা আমাদের যে ধারণাটা যে কান পরিষ্কার করতে হয়, সেই ধারণাটাকে পাল্টাতে হবে। এটা শুরু হয় খুব ছোটভাবে, একবার ইউজ করলাম, তারপর এটা রেগুলার ইউজে যখন পরিণত হয় তখন এই
ভিশাস সাইকেলটা, এই চুলকোনো, কান চুলকোলেই কানে আমি ইয়ারবাড দিচ্ছি, ইয়ারবাড কাছাকাছি না থাকলে একটা কাগজ মুড়ে তার মধ্যে ঢোকাচ্ছি। আমরা নানা রকম জিনিস দেখি। অনেক সময় কানের পর্দা ফুটো হয়ে গিয়ে কানের ভেতরে পালক ঢুকে গেছে, এরকমও আমরা পেয়েছি। তো কান পরিষ্কার করতে গিয়ে কানের ড্যামেজ করার দরকার নেই। যদি মনে হয় যে আমার কান বন্ধ হয়ে গেছে, কখন আপনার অ্যাকচুয়ালি ক্লিনিং এর দরকার আর তখন কি করবেন। যদি মনে হয় যে আমার কান ব্লক হয়ে যাচ্ছে, আমি কানে শুনতে পাচ্ছি না, বন্ধ হয়ে আছে, বা মাথা নাড়লে কিছু একটা মনে হচ্ছে নড়ছে, তখন আপনি কোনো ইএনটি ডক্টরের কাছে গিয়ে দেখান। কানে ইয়ারবাড বা কোনো রকম ইনস্ট্রুমেশন না করলে জিনিসটা খুব ইজিলি বার করে দেওয়া যায়। যদি মনে হয় যে নিজে ক্লিনিং করব, তাহলে ম্যাক্সিমাম আপনি একটা ইয়ার ওয়্যাক্স সফটনার দিতে পারেন, তাতে কিছুটা হেল্প হয়ে বেরিয়ে আসতে পারে। কিন্তু সেগুলো ওভার দ্য কাউন্টার ইউজ না করাই ভালো, তার থেকে একটা কনসালটেশন নেওয়া বেটার। এছাড়া আমরা এখনকার দিনে যেটা প্রচন্ডভাবে দেখতে পাই যে হেডফোনের ইউজটা প্রচন্ডভাবে বেড়ে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও গিয়ে হেডফোনের অতিরিক্ত ব্যবহার করার জন্য আমাদের কান ক্ষতিগ্রস্ত হচ্ছে? ইয়েস, এটা নিয়ে কিছু স্টাডিজ হয়েছে ইয়ারফোনস নিয়ে। তো আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইয়ারফোনসকে আমরা একটা সিঙ্গেল এন্টিটির মধ্যে ধরতে পারবো না। ওটাকে 3 ধরনের হেডফোনস হয়। একটা হচ্ছে ওপেন হেডফোনস, একটা ক্লোজড হেডফোনস, একটা সেমি ওপেন হেডফোনস, আর একটা হচ্ছে ইন দ্য ইয়ার হেডফোনস। এবার ইন দ্য ইয়ার তো আপনারা বুঝতেই পারছেন, যেটা আমরা কানের ভেতরে একদম প্লাগ করে ঢোকাই। এবার এই যে ক্লোজড, ওপেন অ্যান্ড সেমি ওপেন, এইটার ব্যাপার হচ্ছে, ক্লোজ মানে হচ্ছে একটা টাইট সিল তৈরি করছে, বাইরের আওয়াজ ভেতরে আসছে না, ভেতরের আওয়াজ বাইরে যাচ্ছে। ওপেন হচ্ছে তার এই যে কানে আমরা লাগাচ্ছি সেটা ওভার দ্য ইয়ারই লাগছে, কিন্তু বাইরের অ্যাকুস্টিক্স মানে এনভায়রনমেন্টাল নয়েজের সাথে সেটা কানেক্টেড। সেমি ওপেন হচ্ছে পুরোপুরি বন্ধও নয়, পুরোপুরি ওপেনও নয়, তো আওয়াজের পরিমাণটা অনেকটা কম হয়। তো 80 জন এরকম রিসার্চ করা হয়েছে, 80 জন লোকের, যারা প্রফেশনালি অ্যান্ড নন প্রফেশনালি হেডফোন ইউজ করে। দেখা গেছে যে সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে ইন দ্য ইয়ার হেডফোনস। সেটার একটা কারণ আছে। ইন দ্য ইয়ার হেডফোনসে যেটা হয়, কানের ভেতরে যেহেতু ঢুকে দেওয়া হয়, আওয়াজটা কানের পর্দার থেকে খুবই কাছে প্রডিউস হয়, আর বাইরে থেকে যে আওয়াজটা এখানে প্রডিউস হচ্ছে সেইটা অনেকটা দূরে প্রডিউস হচ্ছে। ইয়ার ক্যানালের মধ্যে যে হাওয়াটা থাকে সেইটা 6 to 10 ডেসিবেল সাউন্ড নয়েজকে রিডিউস করে, মানে ওই হাওয়াটাই একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। কিন্তু ইন দ্য ইয়ার ইউজ করলে কি হয়, সেই হাওয়ার ব্যারিয়ারটাকে ক্রস করে আমরা পর্দার সামনে গিয়ে আওয়াজটাকে দিচ্ছি। তো এই 80 জনকে টেস্ট করে ওনারা দেখতে পেয়েছেন যে ইন দ্য ইয়ার হেডফোনস সবচেয়ে বেশি ক্ষতিকর, আর সেমি ওপেন হচ্ছে মোস্ট বেনিফিশিয়াল। যারা রেগুলার হেডফোনস ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে সেমি ওপেন হেডফোনস ইউজ করা ইজ রেকমেন্ডেড। এবার আসি কতক্ষণ শোনা যেতে পারে, কারণ একটা হয় নয়েজ ইনডিউসড হিয়ারিং লস, আর একটা হয় অ্যাকুস্টিক ট্রমা। অ্যাকুস্টিক ট্রমা মানে হচ্ছে জোরে বোম ফাটলো বা গান শট, 130-140 ডেসিবেলের ওপরে একটা আওয়াজ হলো, সেখান থেকে নার্ভে ড্যামেজ হতে পারে। সেটা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো আওয়াজ হলে সেটা আপনি কোনোভাবে প্রিভেন্ট করতে পারবেন না। কিন্তু নয়েজ ইনডিউসড হিয়ারিং লস, এটার কিছু গ্রেডেশনস আছে। অকুপেশনাল যারা কাজ করছেন, কারখানায় প্রচুর আওয়াজ হচ্ছে, তাদের জন্য WHO থেকে কিছু স্ট্যান্ডার্ডস আছে, যারা নয়েজ ক্যান্সেলিং হেডফোনস এগুলো ব্যবহার করেন। কিন্তু আমরা নয়েজ ক্যান্সেলিং হেডফোনস ইউজ করি না, আমরা নর্মাল মানুষ যারা ইয়ারফোন ইউজ করছেন তাদের জন্য বলছি, 70 ডেসিবেলের ওপর যে কোনো আওয়াজ কানের জন্য ক্ষতিকর। এবার যত ডেসিবেল বাড়বে তার ডিউরেশন অফ এক্সপোজার কম হবে, তাতেই আমাদের কানে ড্যামেজ অনেক বেশি হবে। তো আপনি 70 ডেসিবেল যদি হিয়ারিং নয়েজ হয়, সেটা 4 ঘন্টা ধরে প্রতিদিন শুনলে কান ড্যামেজ হবে।
আবার 100 ডেসিবেল সাউন্ড যদি আপনি 1 ঘন্টার জন্য শোনেন রেগুলারলি, সেটাতেও ড্যামেজ হবে। আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে কি শোনা হচ্ছে। তো এটাও দেখা গেছে যে টাইপ অফ মিউজিক অলসো হ্যাজ অ্যান এফেক্ট। যদি ক্লাসিক্যাল মিউজিক শোনা হয়, দেখা গেছে যে ক্লাসিক্যালে 100 ডেসিবেল 110 ডেসিবেলের সাউন্ড হলেও কানকে অতটা এফেক্ট করছে না। কিন্তু যেগুলো পপুলার মিউজিক, যেখানে সাউন্ডকে কম্প্রেস করা হচ্ছে, সেই সাউন্ড কানের অনেক বেশি ক্ষতি করে দেন ক্লাসিক্যাল মিউজিক। মানে সুদিং হলে সাউন্ডটা সেখানে কানে কম এফেক্ট করে। আমার পক্ষে এখন সাউন্ডের ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ঢোকা মুশকিল, আমি জাস্ট ফ্যাক্টস বলছি। তো টাইপ অফ মিউজিক, রক, পপ, খুব লাউড ভলিউমে কজেস মোর ড্যামেজ, আর ক্লাসিক্যাল মিউজিক কিছুটা হলেও কম ক্ষতি করবে ওই সেম ডেসিবেল। এই যে আপনি 4 ঘন্টা বা 1 ঘন্টার যে উদাহরণটা দিলেন, ওইটা কি মানে কোনোভাবে কন্টিনিউ শোনা, বা যদি কেউ সারা দিনে খাপে খাপে মানে একসাথে 4 ঘন্টা না শুনে কিছুক্ষণ ছাড়া ছাড়া বা সারা দিনে শুনছে, সেটাও কি একই এফেক্ট করে, নাকি কন্টিনিউ শুনলে সেই এফেক্টটা বেশি হয়? Shorter duration obviously, and lower volume, and the type of hearing it. In the ear hearing it সে খুব লাউড ভলিউমে শুনলে কান ড্যামেজ হবে, আর সেটা কোনোভাবে প্রোটেক্ট করা যাবে না। এখন আমাদের নিউয়ার জেনারেশন এত বেশি হিয়ারিং এইডস, এই ইয়ারফোনস ইউজ করছে, যে দেখা যাচ্ছে যে অনেক কম বয়স থেকে, মানে 15, এই যে স্টাডিটার কথা বলছিলাম, এটা 16 to 25 ইয়ার্স এর ছেলেদের বা মেয়েদের করা হচ্ছে। আরো কম বয়সে দেখা যাচ্ছে তারা উইসপার বা খুব আস্তে কিছু বললে তারা শুনতে পাচ্ছে না, কারণ হায়ার ফ্রিকোয়েন্সিসে গিয়ে তাদের লসটা, হিয়ারিং লস ডেভেলপ করছে। বয়সের সাথে সাথে আমরা দেখি কিন্তু একটা হিয়ারিং লস হয়, এটা কি খুব স্বাভাবিক, মানে এটা হওয়া নর্মাল? হ্যাঁ, বয়সের সাথে সাথে প্রেসবাইকিউসিস বলে এটাকে, বয়সের সাথে সাথে হিয়ারিং লস, এটা স্বাভাবিক বটেই, কিন্তু এমন নয় যে প্রত্যেকের হবে। যেমন ক্যাটারাক্ট একটা বয়সের পর একটা হিউজ পার্সেন্টেজ লোকের ক্যাটারাক্ট হবেই। হিয়ারিং লস নট নেসেসারিলি যে প্রত্যেকের বয়সের সাথে হিয়ারিং লস হবে। হ্যাঁ, একটা এজের পর মেবি অ্যাবাভ 70 তার পার্সেন্টেজ বাড়ছে, অ্যাবাভ 80 আরো বাড়ছে, অ্যাবাভ 90 আরো বাড়ছে। বাট কার কোন বয়সে হিয়ারিং লস বা হিয়ারিং ডেফিসিট ডেভেলপ করবে সেটা বলা মুশকিল, বাট সেটা নিয়ে অ্যাওয়্যার থাকা খুব দরকার। আমাদের অনেকের বয়সের সাথে বলে এখন আর এই বয়সে শুনে কি লাভ, যা আছে আমি চালিয়ে দিচ্ছি। কিন্তু এই যে বন্ধু বান্ধব, ফ্যামিলি, এর মধ্যে কথা বলা, এর সাথে একটা সোশ্যাল ইনভলভমেন্টের ব্যাপার থাকে। যত হিয়ারিং লস বাড়তে থাকে আর বয়সও বাড়তে থাকে, দেখা যায় যে আমি তো একটা গ্যাদারিংয়ে বসে বুঝতে পারি না, আমি শুনতে পাই না, আস্তে আস্তে নিজেকে সেক্লুড করে নেওয়া একটা টেন্ডেন্সি বাড়ে। যেটা করতে ভালো লাগতো, যারা কথা বলতে ভালোবাসতো বা গল্প করতে ভালোবাসতো, তারা আস্তে আস্তে নিজেকে সরিয়ে আনে। তো ইট নট অনলি একটা কানে শুনি কি শুনি না ব্যাপার, ইট ইজ অলসো সাইকো সোশ্যাল একটা ব্যাপার আছে। একদম। আমাদের যারা দর্শকরা আমাদের এই শোগুলো দেখে, তাদের কিছু প্রশ্ন থাকে, সেগুলো একবার জেনে নেব। আমাদের প্রথম দর্শকের প্রশ্ন। হ্যালো, আমার নাম নন্দিনী। আমি ডাক্তার কাছে কোশ্চেন করছি কি আমার কান কোন টুল দিয়ে পরিষ্কার করলে ইনফেক্টেড হবে, যেটা আমার জন্য সেফটি থাকবে। কোনো টুল ব্যবহার না করাই ভালো। যদি মনে হয়, যেটা আমি আগেও বললাম, যে কান বন্ধ হয়ে গেছে, কানে শুনতে পাচ্ছি না, তখন কোনো ওয়্যাক্সড সফটনার ওভার দ্য কাউন্টার নিয়ে ইউজ করা যেতে পারে, প্রোভাইডেড কানে কোনো ব্যথা নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো ব্যথা নেই, দেওয়া যেতে পারে। তাতে দিয়ে একটু ওয়েট করে দেখা যে কান খুলছে কিনা, কিন্তু যদি দেখা যায় তাতেও খুলছে না, ইমিডিয়েটলি কোনো হেল্প নেওয়া দরকার। কানে কোনো রকম ফরেন বডি, যেরকম চোখে আমরা কখনো কোনো ফরেন বডি ইউজ করি না, আর কোথাও আমরা মুখের কোনো মেনটেনেন্স করি না, এক্সেপ্ট কান ছাড়া আমরা কোনো কিছু পরিষ্কার করে রাখা বা এগুলো আমরা করার চেষ্টা করি না। কান খুব ডেলিকেট, তো কিছু না ঢোকানোই বেটার।
থ্যাংক ইউ। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা একবার জেনে নেব। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন। নমস্কার, আমি মিথিলি দে। আজকালকার বাচ্চাদের সবসময় কানে হেডফোন দেওয়া থাকে, তাতে কি কোনো সাইড এফেক্ট হতে পারে? ডিউরেশন অফ এক্সপোজার যেরকম আমি বললাম একটা ক্ষতি করতে পারে। যত ছোট বয়স থেকে ইয়ারফোন ইউজ স্টার্ট হবে তত লঙ্গার ডিউরেশনে আমাদের নার্ভ কানের এক্সপোজড হবে টু লাউড মিউজিক বা লাউড নয়েজ। তো আর্লিয়ার অনসেট অফ হিয়ারিং লস হতে পারে। এবার তার এফেক্ট আমরা এখন দেখা সবে শুরু করেছি, তো এটা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াবে, কত আর্লি হিয়ারিং লস আমাদের দেখতে হতে পারে, সেটা এখনো রিসার্চ করা বাকি আছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমরা কিন্তু জানলাম যে কিভাবে আমাদের কানের আমরা যত্ন নিতে পারি উইদাউট এনি আদার বা ফরেন টুল ইউজ করে, এবং তাছাড়াও আমাদের হেডফোন ব্যবহার করা কিন্তু কমানো উচিত, কারণ এটা আমাদের কানের জন্য ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের কানকে। আর এরকমই হেলথ কথা নতুন নতুন এপিসোডে নতুন নতুন জিনিসের ব্যাপারে জানার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 6টায় আপনাদের নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। ধন্যবাদ।